খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বুধবার 11 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। নবান্ন থেকে ইমেল আসেনি, ভাষা ও অপমানজনক, ডাক ফিরিয়ে দাবি জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসা উচিত নয়, আন্দোলনরত চিকিৎসকদের, কারণ দেখিয়ে পরামর্শ শুভেন্দুর। চর খাওয়া সন্দীপকে এবার ছোড়া হলো জুতো, আদালত চত্বরে তুমুল বিক্ষোভ। পুলিশের অনুমতি ছাড়া কলকাতায় আর মিটিং মিছিল করা যাবে না, আইনি ব্যবস্থার পথে করা হচ্ছে লালবাজার। অনুব্রত কন্যা সুকন্যাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট, হাত খুলল পায়ে বেরি সুকন্যার, 8 শর্ত দিল আদালত। অশান্ত মণিপুরে ফের বন্ধ ইন্টারনেট পরিষেবা, জেলায় জেলায় জারি কারফিউ। পিছিয়ে গেল 26,000 চাকরি বাতিল মামলার শুনানি, 2 সপ্তাহ পর শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের খবরগুলো প্রতিদিন সকালে নিয়মিত শুনতে চান তাহলে অবশ্যই দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা নবান্নে বৈঠকে প্রস্তাব ফিরিয়েছেন আজই। উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে তাদের এই অবস্থানকে সমর্থন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর সাফ কথা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসা উচিত হবে না জুনিয়র চিকিৎসকদের, কেননা এই আন্দোলন চলছে অরাজনৈতিকভাবেই। আন্দোলনরত চিকিৎসকদের মূল্যবান পরামর্শও দিলেন শুভেন্দু বলেন, বিচক্ষণ চিকিৎসকরা দৃঢ় চেতা মনোভাব নিয়ে লক্ষ্যে অবিচল। মেরুদণ্ড সোজা রেখে তারা যে লড়াই করছেন, গোটা বাংলার মানুষ তাকে স্যালুট জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটি মুখ্যমন্ত্রী, লোকসভা ভোটে 46% ভোট পেয়েছেন। এ রাজ্যের 54% মানুষ তার বিপক্ষে ভোট দিয়েছে। সেই ভোট ভাগ হয়েছে, 39% পেয়েছে বিজেপি। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা বলেন, অরাজনৈতিকভাবে আন্দোলন চলছে, তাই দাদা হিসেবে জুনিয়র চিকিৎসকদের আমার পরামর্শ, মুখ্যমন্ত্রী যেহেতু রাজনৈতিক ব্যক্তি তাই তার সঙ্গে বৈঠক করা উচিত নয়, এটা আমার পরামর্শ। সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা, যারা দক্ষ, মেধা ও বুদ্ধি রয়েছে, সচেতন, দেশপ্রেমী, উচ্চশিক্ষিত, MBBS মেধা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, তারা আমাদের জীবন রক্ষাকারী। শুভেন্দুর কথায় ওরা আন্দোলন রাজনীতির বাইরে রেখেছেন। মুখ্যমন্ত্রী রাজনৈতিক ব্যক্তি, তিনি হুমকি ধমক দিয়েছেন, দেখে নেব বলেছেন, চাইলে FIR করতে পারিও বলেছেন, তবে সমস্যা মেটানো যায় আলোচনার মাধ্যমেই। সেই কারণে আমার পরামর্শ, মুখ্য সচিব বা সাংবিধানিক প্রধান রাজ্যপাল মহোদয়ের মধ্যস্থতায় বৈঠকে বসুন। গত 4 সেপ্টেম্বর আরজিকর কাণ্ডের নাগরিক সমাজের মিছিলে আক্রমণ করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার প্রতিবাদে এদিন মাথাভাঙায় পদযাত্রা ও মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখানকার তৃণমূলের একজন আমাকে মেসেজ করে বলেছিলেন বেশি সিকিউরিটি নিয়ে আসতে। আমি উত্তর দিয়েছি, আমি যেখানে থাকবো সেখানে এসে দাঁড়াতে। শুভেন্দু বলেন, তৃণমূলের অবস্থা পুলিশ বাবা পার করে গা। পুলিশ না থাকলেই এদের পিঠের চামড়া খুলে ডুগডুগি বাজাতে 1 মিনিট লাগবে না। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ মিনা কারসাজি করে নিশীথ প্রামাণিককে হারিয়েছেন বলেও দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, নিশীথই সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার ডাকের সমালোচনা করে শুভেন্দু এদিন বলেন, উনি কে বাঙালির ঠিকে নেওয়ার জন্য? পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না। যাদের মা বাবা গত হয়েছেন তারা গয়ায় পিণ্ডদান করতে যান, তখন উনি পুজোর উদ্বোধন করেন। সনাতনী হিন্দুরা জানেন পুজো কি, তারা শাস্ত্র মেনে সংকল্প রাখেন। অষ্টমীতে অঞ্জলি দেন, নবমীতে আরতি হয়, দশমীতে সিঁদুর খেলা হয়। মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে ধ্বংস করতে চাইছেন, উনি পুজোকে উৎসবে পরিণত করতে চান। সুপ্রিম কোর্টের শুনানি দেখে মানুষ ঠিক করবে পুজোয় কি করা হবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। গত মঙ্গলবার আদালতে তোলা হলে সন্দীপ ঘোষকে চর মেরেছিলেন এক বিক্ষোভকারী। 1 সপ্তাহ বাদে মঙ্গলবার ফের আদালতে পেশ করা হয়। এদিন তাকে লক্ষ্য করে উড়ে এলো জুতো। আগের দিন সন্দীপকে হাজির করা হতেই চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল আদালত চত্বরে। সন্দীপকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান উঠেছিল, গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, আদালত থেকে তাকে বের করে আনার সময় এক বিক্ষোভকারী সন্দীপকে চর মারেন। এই ঘটনার প্রেক্ষিতেই তাদের সকলের ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল CBI। প্রথমে মৌখিক এবং পরে লিখিতভাবেও আবেদন করা হয়, কিন্তু সেই আর্জি মানেনি আদালত। তারপরেই এদিন ফের আদালতে তোলা হয় তাকে। সন্দীপ ঘোষকে আদালতে নিয়ে আসার খবর চাউর হতে ভিড় বাড়তে শুরু করে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে আদালত চত্বরে। সন্দীপ ঘোষের শাস্তি চেয়ে সরব হন বিক্ষোভকারীরা, এমনকি মহিলা আইনজীবীরাও তুমুল বিক্ষোভ শুরু করেন। অবস্থা এমন পর্যায়ে যায় যে শুনানি শেষ হওয়ার পরেও
সন্দীপ ঘোষকে আদালত কক্ষ থেকে বের করতে হিমশিম খেতে হয় সিবিআই আধিকারিকদের। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন আদালত থেকে বের হওয়ার রাস্তা। বিক্ষোভকারীদের ভিড় বাঁচিয়ে কোনো মতে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। তখনই সন্দীপ ঘোষকে লক্ষ্য করে উড়ে আসে একটি চটি। কোনো এক বিক্ষোভকারী ছুড়ে দেওয়া সেই চটি অবশ্য গায়ে লাগেনি সন্দীপ ঘোষের। তড়িঘড়ি তাকে তুলে দেওয়া হয় প্রিজন ভ্যানে। অনুমতি ছাড়া রাস্তা দখল করে বিক্ষোভ মিছিল করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কলকাতা পুলিশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রায় 1 মাস ধরে শহরে রাস্তা আটকে প্রতিবাদ মিছিল মিটিং চলছে, যার জেরে ব্যাপক যানজট হচ্ছে বলে অভিযোগ। এর বিরুদ্ধেই এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ। শহরে মিছিল মিটিং বিক্ষোভ অবস্থান কিছু করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়, কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদের ক্ষেত্রে কোনো নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ার পোস্ট করে রাত দখল মিছিলের ডাক দিয়ে রাস্তায় নেমে পড়ছেন, ফলে যানজট বাড়ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। এতদিন অবশ্য পুলিশ কোনো আইনি ব্যবস্থা নেয়নি। লালবাজার সূত্রে খবর, আরজিকর নিয়ে এখনও পর্যন্ত শহরে যে রাত দখল প্রতিবাদ মিছিল অভিযান হয়েছে তা কোনোটাই অনুমতি নেওয়া হয়নি। যেখানে ইচ্ছা রাস্তা দখল করে বসে পড়ছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণে একটা সমস্যা হচ্ছে। অনেকে জরুরি কাজে বেরিয়ে রাস্তায় আটকে পড়ছেন। তাই এবার অনুমতি ছাড়া রাস্তা দখল করে মিছিল মিটিং করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। জল্পনা চলছিল, চোখ ছিল আদালতের দিকে। অবশেষে পুজোর আগেই ঘরে ফিরছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। মুক্তি পেতে চলেছেন তিহার জেল থেকে। এদিনই তাকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। কিন্তু জামিনে মুক্ত হলেও এখনই যে তিনি পুরোপুরি মুক্ত সে কথা কিন্তু বলা যাচ্ছে না। জামিনের ক্ষেত্রে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। এদিন মোট 10 লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে স্পষ্ট নির্দেশ, যখনই এই মামলা শুনানি হবে কোর্টে হাজিরা দিতে হবে সুকন্যাকে। পাশাপাশি যে মোবাইল নম্বর প্রতি মুহূর্তে চালু রয়েছে তা তদন্তকারী অফিসারের কাছে জমা দিতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন করতে হলে আগে তদন্তকারী অফিসারকে জানাতে হবে। এখানেই শেষ না, দিল্লিতে কোন ঠিকানায় সুকন্যা থাকবেন তা তদন্তকারী অফিসারকে জানাতে হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা। সোজা কথায় আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রা করতে পারবেন না সুকন্যা। পাশাপাশি মামলার কোনো প্রত্যক্ষদর্শীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না সুকন্যা। প্রত্যক্ষদর্শীদের ভয় দেখানো বা প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না, তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। কোনো রকম অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে হবে নিজেকে। এদিকে সুকন্যা জামিন পেতেই তা নিয়ে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতির আঙিনাতেও। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, অভিযোগ যাই থাকুক তা এজেন্সি বুঝবে। আদালত দেখেছে জামিন পাওয়ার গ্রাউন্ড আছে, তাই জামিন পেয়েছেন। 16 মাস পার, এখনও অগ্নিগর্ভ মণিপুর। এবার ছাত্র আন্দোলনের জেরে বড়সড় পদক্ষেপ করল মণিপুর প্রশাসন। মঙ্গলবার থেকে আগামী 5 দিন গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা করা হলো। এর পাশাপাশি 3 জেলায় কারফিউ জারি করা হয়েছে। ছাত্র বিক্ষোভের জেরে সমাজ মাধ্যমে যাতে ভুয়ো তথ্য ছবি না ছড়ায় তার জন্য আজ মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা করেছে প্রশাসন। পাশাপাশি ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় জারি করা হয়েছে কারফিউ। জরুরি পরিষেবা চালু থাকবে। যে কোনো ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অশান্তির এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে পা রাখতেও নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত, সেপ্টেম্বরের শুরু থেকেই আবারও অশান্ত হয়ে ওঠে মণিপুর। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 12 জন। সাম্প্রতিক এই হামলার কারণে সোমবার বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা প্রতিবাদে সামিল হন। ওই দিন রাজভবন অভিযান ছিল ছাত্র সংগঠনের। সেই অভিযানে অমিত শাহের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা। এবার রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ছাত্র আন্দোলনের কারণে যাতে আবারও নতুন করে মণিপুরে অশান্তি না ছড়ায় তার জন্য আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ করা হয়েছে 3 জেলায়। ভুয়ো খবর যাতে না রটে তার জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ হলো। পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। মঙ্গলবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় 26,000 জনের চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার অন্য অনেক মামলার শুনানি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এসএসসি মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি জানান, আগামী 24শে সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সেদিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। 2016 সালের 22শে এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক
এবং বিচারপতি মোহাম্মদ সিব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতে যান চাকরিহারাদের একাংশ। সোমবার একত্রে এই সংক্রান্ত সবকটি মামলা শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরি প্রাপকদের। সেই সব বিষয়েও সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। পরের শুনানিতে প্রধান বিচারপতি জানান, তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত 5 পক্ষের রাজ্য, এসএসসি, সিবিআই, মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের বক্তব্য শুনবে। তারপরেই এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবে, যদিও তারপর একাধিকবার শুনানির দিন পাল্টায়। আন্দোলনের চাপে মাথা নত করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ইমেল পাঠানো হলো নবান্নের তরফে, যেখানে বৈঠকের কথা বলা হয়েছে। নবান্নে সেই বৈঠক হবে বলে জানা যাচ্ছে, আর সেজন্য আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নবান্নে যাওয়ার কথা বলা হয়েছে। চাইলে আজ মঙ্গলবারই সেই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। সেই ডাকে সাড়া দিয়ে নবান্নের ডাক্তাররা যাবেন কিনা সেদিকেই নজর সবার। যদিও এই বিষয়ে সিদ্ধান্ত সর্বস্তরে আলোচনা করে ঠিক করা হবে বলে জানানো হয়েছে আন্দোলনরত ডাক্তারদের তরফে। আরজিকর কাণ্ডে তীব্র হচ্ছে আন্দোলন। বিচারের দাবিতে গর্জে উঠছে রাজপথ। রাত দখল করছেন মহিলারা। এর মধ্যেই স্বাস্থ্য দপ্তরের সামনে লাগাতার ধর্নায় জুনিয়র ডাক্তাররা। আজ মঙ্গলবার বিকেল 5টার মধ্যেই কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কার্যত তা অগ্রাহ্য করেই আন্দোলন চলছে। ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্য ভবনের যে সমস্ত শীর্ষ কর্তাদের পদত্যাগ তারা চাইছেন, তাদের সঙ্গে কোনো আলোচনা আর নয়। আর এর মধ্যেই নবান্নের তরফে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে এলো ইমেল। শুধু কলকাতাতেই নয়, কর্মবিরতি চলছে বাংলার অন্যান্য মেডিকেল কলেজগুলিতেও। তেমনি সুপ্রিম ডেডলাইন অতিক্রান্ত হলো নিজেদের অবস্থানে অনড় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। দাবি আদায়ের লক্ষ্যে তারা মঙ্গলবার বিকেল 5টার পরও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে, আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী আদালতে বিপথে চালিত করেছেন। আমরা কর্মবিরতিতে থাকলেও সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে হাসপাতালের পরিষেবা চালু আছে, কিন্তু যা পরিস্থিতি তিলোত্তমার বিচারে আমরা কিছুই দেখতে পাইনি। সেই কারণে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সংগঠনের সিদ্ধান্ত মতো তারা কর্মবিরতি ও অবস্থান আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেও জানান। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।